বাংলা নববর্ষ বরণে দোকান সাজাতে আর ক্রেতাদের নিমন্ত্রণ পত্র পাঠাতে ব্যস্ত পুরান ঢাকার ব্যবসায়ীরা। খুলছেন হালখাতাও। চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। সিটি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির। সিদ্ধান্ত নেবে ইসি, বলল আওয়ামী লীগ। টানা ৩ মাসের রাজনৈতিক অস্থিরতায়ও সিলেটে কমেনি রেমিটেন্স আসা। বিনিয়োগের সুযোগ কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, বলছেন ব্যবসায়ীরা। নানা অনিয়মে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা। ট্রাফিক ব্যবস্থা কার্যকরে নানা উদ্যোগ ডিএমপি ও ডিসিসির। এবং টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এবার ইনজুরির জন্য ছিটকে গেলেন পেসার সোহাইল খান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুরুতেই বর্ষবরণের নানা প্রস্তুতি নিয়ে সময়ের বিশেষ আয়োজন। প্রতিবারের মতো এবারেও বাংলা নববর্ষকে ঘিরে দেনা পাওনার হিসেব সমন্বয়ে হালখাতা খুলছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। পাশাপাশি চলছে নতুন করে দোকান সাজানো আর ক্রেতাদের নিমন্ত্রণ পত্র পাঠানোর কাজও। পুরনো বছরের দেনা পাওনার হিসেব হালনাগাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রেতার জন্য নানান আয়োজন রেখেছেন রাজধানীর অভিজাত শপিং মলের ব্যবসায়ীরাও। বাঙালির চিরচেনা সেই মিলন মেলার খবর জানাচ্ছেন এজি মাহমুদ। পুরনো ঢাকার ব্যবসায়ীদের কাছে নববর্ষ মানেই যেন হালখাতা উৎসব। ক্রেতা বিক্রেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিপাটি করা হচ্ছে বেশিরভাগ দোকান। আবার কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সেরে ফেলেছেন আগেভাগেই। এখন কেবল পহেলা বৈশাখে নতুন হিসেবের পাতা খোলার অপেক্ষা। হালখাতা উৎসবকে ঘিরে তারা জানালেন নানা আয়োজনের কথা। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 9টা থেকে। কাস্টমার আসবে, আসার পরে তাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন হবে, কোল্ড ড্রিঙ্কস এটাই দিয়ে ব্যবসায়িক হিসাব যেটা দেখার বা লেনদেন হবে। এটা চলবে রাত্র 8টা অবধি চলবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনায় আমরা গণেশের কাছে আমরা প্রার্থনা করি সবার ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, কাস্টমারদের আপ্যায়নের একটা ব্যবস্থা হয় মিষ্টি দিয়ে। আবহমান বাংলার এই ঐতিহ্যের ছোঁয়া লেগেছে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতেও। নিয়মিত ক্রেতাদের জন্য তারাও রেখেছেন হালখাতা উৎসবের আমন্ত্রণপত্র ও আপ্যায়নের নানা আয়োজন। আমরা এবার 800 জনকে আমন্ত্রণ জানিয়েছি। তো সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। এবার আমরা আয়োজন করছি হিঙের কচুরি, সাথে 5 তরকারি, আর সাথে চিংড়ি মাছ ভাজাও থাকবে। এদিকে যে খাতাকে ঘিরে এই জাঁকজমকপূর্ণ উৎসব, তার বিক্রিও কিন্তু কম নয়। গেলবার এই উৎসবকে কেন্দ্র করে গড়ে 30,000 টাকার খাতা বিক্রি হলেও এবারে আরো বেশি বিক্রির প্রত্যাশা খাতা বিক্রেতাদের। গত 30,000 টাকা বিক্রি করছিলাম, এবার আরো 10-15,000 টাকা বেশি বিক্রি করার আশা আছে। ক্রেতা বিক্রেতাদের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে এই উৎসব প্রতি বছরই নতুন মাত্রা যোগ করে বলেও জানালেন ব্যবসায়ীরা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে নানা আয়োজনে বরণ করে নিতে বন্দরনগরী চট্টগ্রামেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মেলা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিকে মঙ্গল শোভাযাত্রা সহ বর্ষবরণের নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে চারুকলার শিক্ষার্থীরাও। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নির্বাচনী আমেজের মাঝে এবার বাংলা নতুন বছরকে বরণ করবে বন্দরনগরী চট্টগ্রাম। রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ায় বৈশাখ বরণে নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বরাবরের মতো ডিসি হিলের শ্যামল ছায়ায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় ও বরণের সবচেয়ে বড় আয়োজন। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এখন চলছে মঞ্চসজ্জার কাজ। এবার 95টি সাংস্কৃতিক সংগঠন ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নিবে। বর্ষবরণটা শুরু হচ্ছে আমাদের বাসে দিয়ে, ওস্তাদ আজিজুল ইসলামের বাসে দিয়ে আমরা বর্ষবরণ শুরু করব ভোর 6:30। এদিকে গ্রামীণ ঐতিহ্যের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন প্রতীক ও মুখোশে রং লাগানো সহ বর্ষবরণের শেষ মুহূর্তের আয়োজনে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার আমাদের একটা স্লোগান হচ্ছে যে অন্ধকারের মাঝে শত আলো জ্বলুক। মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন পুতুল টুতুল বানানো হচ্ছে, বিভিন্ন মাস্ক বানানো হচ্ছে। সকাল থেকে
আপনার মঙ্গল শোভাযাত্রা এবং তারপরে গ্রামীণ খেলাধুলা এবং পুতুল নাচ এবং আমাদের বঙ্গীয় কলতানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ করব আমরা এবার। বাঙালি সংস্কৃতিটাকে, বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য, বাঙালি কৃষ্টিটাকে ধরে রাখার জন্য এই আয়োজনটা করা হচ্ছে। সিআরবিতে এবার রমনা বটমূলের আদলে স্থায়ী মঞ্চে হবে বর্ষবরণের অনুষ্ঠান। চট্টগ্রামের আঞ্চলিক এবং দেশীয় লোকজ গানের পাশাপাশি এখানে থাকবে বলি খেলা ও গ্রামীণ মেলা। আমাদের লোকজ যে আমাদের মেলার সাথে যে বিষয়গুলো থাকে, একটা বলি খেলা থাকে এবং অনেকেই তাদের কুটির সামগ্রী অনেক কিছু নিয়ে আসে, এগুলো থাকবে। আর দিনব্যাপী আমাদের অনুষ্ঠান থাকবে। এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে নাশকতা রোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই নিরাপত্তা দেব এবং তাদেরকে বলেছে তাদেরও ভলান্টিয়ার রাখার জন্য। এছাড়া পতেঙ্গাল সমুদ্র সৈকত, কর্ণফুলীর তীর, শিল্পকলা একাডেমি, শহীদ মিনার প্রাঙ্গণে বড় আয়োজনের সাথে নগর জুড়ে বিভিন্ন স্থানে হবে বর্ষবরণের অনুষ্ঠান। হাজারের শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা বৈশাখে মৃৎশিল্পের পসরা সাজাতে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের পালপাড়ার মৃৎশিল্পীরা। এ নিয়ে রিপোর্টটি থাকছে সংবাদের পরের অংশে। সিটি নির্বাচন প্রসঙ্গ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এছাড়া প্রার্থীদের কোনো ধরনের হয়রানি না করতেও পুলিশকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থীদের সঙ্গে নির্বাচন পূর্ব মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। এদিকে প্রার্থীরা অভিযোগ করেছেন নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না কমিশন। নির্বাচনী প্রচারণায় যখন ব্যস্ত প্রার্থীরা, ঠিক সে সময় প্রার্থীদেরকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। আর এত ব্যস্ততার মধ্যেও কমিশনের ডাকা সাড়া দিয়ে একই ছাদের নিচে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের এরকম আয়োজন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে প্রার্থীদের মাঝে। শুরুটা এরকম সৌহার্দ্যপূর্ণ হলেও কিছুক্ষণের মধ্যেই কয়েকজন প্রার্থীর অভিযোগের জেরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এখানে মনে হচ্ছে যেন একজন বা দুইজন নির্বাচন করছেন। আমি স্বাধীনতা যুদ্ধ করেছি ৭১-এ, এই জন্য না যে কোন কার কত ১০০ কোটি টাকা বাজেট আর সেই টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতি কিনে ফেলবেন। এই নির্বাচন যেন বিত্তবানদের অর্থের লড়াই না হয়, বাংলাদেশের মধ্যবিত্তের প্রত্যাশা মেটে, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা যা বলেন তা করার চেষ্টা করবেন। আমাদের অনেক নেতাবৃন্দ এবং কর্মীরা কিন্তু এখনো জেলখানা আটক রয়েছে অথবা আত্মগোপনে পালাক রয়েছে পুলিশের হয়রানির জন্য। তা আমি সিইসিকে এবং ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করছি যে এখানে ইন্টারভেনশন করে জামিনের ব্যবস্থা করা হোক বা একটা ওই কেস অনুযায়ী একটা স্থিতিশীল পরিস্থিতি আনা হোক। প্রত্যেকের সঙ্গেই আমি আমার সমর্থন দিচ্ছি এবং আমি বলছি যে যত বেশি সম্ভব নির্বাচন কমিশন যেন এই দাবিগুলো মেনে নেন। আর মেয়র প্রার্থীদের পর কথা বলার সুযোগ পান কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। এ সময় সবাই সুযোগ না পাওয়ায় অনেকেই অডিটোরিয়াম ছেড়ে চলে যান। অনুষ্ঠানের শেষ ভাগে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি প্রার্থীদের প্রচারণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশের প্রতি নির্দেশ দেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমার নির্দেশ, এলাকার জনগণ যেন শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেরকম পরিবেশ সৃষ্টি করুন। কেউ যেন অযথা হয়রানির শিকার না হন। প্রার্থীরা যেন সুন্দরভাবে তাদের প্রচারণা চালাতে পারেন। সোমবার একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থীদেরকে নিয়েও মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন। রামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনসংযোগ, প্রচারণা আর পথসভায় সরগরম রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর ভোটাররাও অপেক্ষা করে আছেন একজন যোগ্য নগরপিতা নির্বাচনের জন্য। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৫ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সপ্তাহের মধ্যে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান তিনি। দীর্ঘ ১৩ বছর পর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত দক্ষিণের মেয়র কাউন্সিলর প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শাহজাহানপুর খিলগাঁও মতিঝিল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন।
এর আগে সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে যানজট, পানি, বিদ্যুৎ, দূষণমুক্ত বুড়িগঙ্গা আর সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ার 5টি অগ্রাধিকারমূলক অঙ্গীকার সহ 15 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, জনজীবনের নিরাপত্তা, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এসব সমস্যার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করব। আমার প্রধান স্লোগান হবে পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা। এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজ আব্বাস রাজধানীর শান্তিনগর মালিবাগ ওয়্যারলেস এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান। নির্বাচিত হলে ভোটারদের চাওয়া পাওয়া এবং সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। রাতেবেলা ছেলেপেলেদের বাসায় হামলা করা, একটু ভয় দেখানো, এগুলো হচ্ছে। আমি আশা করছি যে ইনশাআল্লাহ মির্জা আব্বাসকে সরকার জামিন দিয়ে দিবে এবং খুব তাড়াতাড়ি মির্জা আব্বাস জনগণের পাশে এসে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা করবেন। অন্যদিকে দীর্ঘদিন নির্বাচিত প্রতিনিধিহীন ঢাকাবাসী নির্বাচনের আগে প্রার্থীদের কাছে নিজেদের নানা চাওয়া পাওয়ার কথা তুলে ধরছেন। দল দেখে তো যত লাভ নেই, যে ভালো লোক, যে ভালো কাজ করবো, আর এই যে ঢাকাকে উন্নয়ন করার যে ওয়াদাগুলো ওনারা করছেন, সেই ওয়াদাগুলোর থেকে যেন ওনারা সরে না যান। শুধু আশ্বাস নয়, নির্বাচিত হলে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা নগরবাসীর। ফাহমিদা শম্পা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্ত ছিলেন প্রচারণায়। আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটেছেন। গতকাল নগরীর বহদ্দারহাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে দক্ষিণ বাকুলিয়া, চকবাজার সহ বেশ কয়েকটি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধানের আশ্বাস দেন আজম নাসির। জনগণের জন্য কাজ করে নিজেকে প্রমাণ করতে একবার সুযোগ চেয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এই নির্বাচনে এটা সিদ্ধান্ত হবে নগরবাসীর জলাবদ্ধতা থেকে মুক্ত হবে কি হবে না। সে কারণে নগরবাসীর প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং যেই প্রার্থীর পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব তার পক্ষে যাতে রায়টা প্রদান করেন। নির্বাচনকে নির্বিঘ্ন করতে এক সপ্তাহ আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে গণসংযোগ চলাকালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার করা হচ্ছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। এই অসম অবস্থায় যে নির্বাচন হতে যাচ্ছে সেটা অবশ্যই একটা স্বাভাবিক নির্বাচনের ঘটনাবলী নয়। মৃত্যুকে সামনে রেখে এগিয়ে যাওয়া তো একটা কঠিন ব্যাপার এবং সেটাই তারা কালকে করেছে। ওয়াহিদুল আলম সাহেবের সহ আমাদের অগণিত মহিলা মা বোনদেরকেও তারা নির্যাতন করেছে। এই অবস্থায় আমরা মনে করি যে যদি নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন চাইলে সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা সরকারের সিদ্ধান্ত না। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব একটা অবাধ এবং নিরপেক্ষ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য, এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যা যা সাহায্য করা দরকার আমরা তো করব এবং নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ। সময় সংবাদে আরও থাকছে। স্বল্প খরচ আর ফলন ভালো হওয়ায় পটুয়াখালীতে বাড়ছে সূর্যমুখীর আবাদ। ভাগ্য ফেরাতে প্রশিক্ষণ সহায়তা চাইলেন কৃষকরা। অকার্যকর হয়ে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, প্রধান সড়কগুলোতে রিকশা ভ্যানের আধিক্য, সিগন্যাল অমান্য করে গাড়ি চালানো এখন রাজধানীর নিত্যদিনের চিত্র। শুধু সাধারণ জনগণ নয়, ট্রাফিক পুলিশও মানছে না কোনো নিয়ম। ট্রাফিক বিভাগ বলছে মেট্রো রেল ও আন্ডারপাসের মতো প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই কেবল এ সমস্যার দৃশ্যমান সমাধান সম্ভব। তবে এ অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়নকে দুষলেন বিশেষজ্ঞরা। ফখরুল শাহিনের রিপোর্ট। জ্বলছে না সিগন্যাল বাতি, দেখা নেই ট্রাফিক পুলিশের। চালকরা যে যার মতো চালিয়ে যাচ্ছেন যানবাহন।
শুধু বেইলি রোড নয়, রাজধানীর প্রায় প্রতিটি ছোট রাস্তার মোড়েই চোখে পড়ে খেয়াল খুশি মতো গাড়ি চালানোর দৃশ্য। তার উপর রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা মানছে না কেউ। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে 25 কোটি টাকা ব্যয়ে রাস্তার মোড়ে সিগন্যাল বাতির সঙ্গে টাইমার কাউন্টডাউন আর সোলার প্যানেল বসিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকতার ছাপ দেওয়ার চেষ্টা হয়েছে। তবে সে ব্যবস্থা কতটুকু মানা হচ্ছে তারও প্রমাণ মেলে এই ট্রাফিক পুলিশের হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যে। একদিকে গাড়ি কম, একদিকে বেশি, এই জন্য এভাবে চলছে। অফিসার আসতেছে কি ভিআইপি আসতেছে, এটা ছাড়া লাগতেছে। সিগন্যালটা এরম টাইমে পরে গাড়ি রানিং অবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাফিক ব্যবস্থা কার্যকর করতে নানা উদ্যোগ গ্রহণ করছেন তারা। পরিকল্পিত নগরীতে 25% রাস্তা থাকার দরকার, সেখানে ঢাকা মহানগরীতে মাত্র আছে 7%। মেট্রো রেল যদি হয় এই ট্রাফিকের এই যন্ত্রণা থাকবে না। গাবতলী পর্যন্ত 5টি ইন্টারসেকশনে 5টি আন্ডারপাস, এবং বঙ্গভবন থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত 5টি ইন্টারসেকশনে 5টা আন্ডারপাস করার প্রস্তাব অলরেডি আমরা সাবমিট করেছি। তবে এই অব্যবস্থাপনার পিছনে পরিকল্পনাহীনতাকেই প্রধান কারণ হিসাবে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সিগন্যাল কাজ করার পূর্ব শর্ত হলো তার হ্যান্ডলিং ক্যাপাসিটি যদি 6000 হয়, 6000-এর কাছাকাছি যদি ট্রাফিক চাপটা থাকে, লোডটা থাকে, তাহলে সিগন্যাল দিয়ে গাড়িকে পার করে দেওয়া যাবে। আমাদের এখানে ম্যাক্সিমাম মোড়ের চাপ 2 থেকে 2.5 গুণ বেশি। বর্তমানে রাজধানীর 75টি পয়েন্টে সিগন্যাল বাতি থাকলেও এর মধ্যে 27টি পয়েন্টের সিগন্যাল বাতি অকার্যকর। বাকি 48টির মধ্যে 12টি পুরোপুরি কার্যকর থাকলেও 36টি কাজ করে আংশিক। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ জার্মানির একটি চিকিৎসক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উন্নয়নশীল দেশের মানুষের জন্য কম খরচে ও সহজে কিভাবে প্লাস্টিক সার্জারির মতো জটিল চিকিৎসা সেবা আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা। জার্মানির 9 সদস্যের চিকিৎসক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডক্টর হেইন হার্ভার্ড। স্বাস্থ্য খাতে বাংলাদেশ সরকারের অবদানের ভূয়সী প্রশংসা করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কার্যক্রম নিয়েও সন্তোষ প্রকাশ করেন জার্মান প্রতিনিধি দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত সিরো সাদোসিমা। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও বেগম জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। বৈঠকে জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে জাপানের ভূমিকার কথা স্মরণ করে বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান বেগম জিয়া। এ সময় তারা আশা প্রকাশ করেন বাংলাদেশ জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী বাজেট অধিবেশনে মানবতা বিরোধী দল হিসেবে জামায়াতের বিচার সংক্রান্ত ট্রাইব্যুনালের আইনের সংশোধনী পাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল সহকারী জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেন এ বছরই জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মামলা সহ বেশ কয়েকটি মামলার আপিল নিষ্পত্তি হবে। আফজাল হোসেনের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ পর্যন্ত 17টি মামলায় 18 জনের রায় হয়েছে। এর মধ্যে জামায়াতের শীর্ষ নেতাদের মামলার রায়ে দল হিসেবে জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে পর্যবেক্ষণ দিয়েছেন ট্রাইব্যুনাল। বছরখানেক আগে জামায়াতের বিরুদ্ধেও তদন্ত শেষ হয়েছে, তবে আইনি জটিলতার কারণে বন্ধ আছে জামায়াতের বিচার কাজ। রোববার সকালে সিনিয়র সহকারী জেলা বিচারকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, আগামী জুনে বাজেট অধিবেশনে জামায়াতের বিচার সংক্রান্ত ট্রাইব্যুনাল আইনটির সংশোধনী আনা হবে। আমি আশা রাখি যে আগামী বাজেট সেশনের শেষের দিকে এই আইনটা আমরা সংসদে উত্থাপন করব এবং আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী বাজেট সেশন শেষ হওয়ার আগেই এই আইনটা পাশ করে ফেলব। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মানবতাবিরোধী 8 জন অপরাধীর মধ্যে জামায়াত নেতা মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বেশ কয়েকজনের মামলা এবছরে নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই বছরের ভিতরেই যুদ্ধাপরাধী যারা আছেন তার ভিতরে বেশ কয়েকজনের মামলা নিষ্পত্তি হবে বলে আশা করি। তার কারণ যে গতিতে এখন আমাদের আপিল বিভাগ মামলা পরিচালনা করছেন সেটা খুবই
সন্তোষজনক। এ সময় জামায়াত নেতা সাঈদীকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে কিনা এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসায় গোপন বৈঠকের সময় ফেনী থেকে জামায়াত শিবিরের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার পাকিস্তান বাজার এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার জামায়াত শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালিয়ে দাগনভূঞা উপজেলার জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল সহ 114 জন নেতাকর্মীকে আটক করা হয়। আটকের পর তাদেরকে দাগনভূঞা থানায় নেওয়া হয়। পরে আটককৃতদের আদালতে নেওয়ার উদ্দেশ্যে জেলা সদরে নিয়ে যাওয়া হয়। বছরের প্রথম 3 মাস টানা রাজনৈতিক অস্থিরতার কারণে সিলেটে প্রবাসীদের আসা যাওয়া কমে গেলেও কমেনি রেমিটেন্স আসা। কয়েকটি ব্যাংকের হিসেব মতে এ বছরে গত বছরের চেয়ে বৈদেশিক মুদ্রা জমা পড়বে বেশি। প্রথম 3 মাসের হিসেবে দেখে সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা রেমিটেন্সের গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তবে ব্যবসায়ী নেতাদের মতে বিনিয়োগের সুযোগ কমার কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ইকরামুল কবিরের রিপোর্ট। দেশের রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে প্রবাসীরা চিন্তিত থাকেন। এমন পরিস্থিতিতে প্রবাসীরা ছুটি কাটাতে দেশে না এসে অন্য দেশ বেছে নেন। 2015-র শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে বছরের প্রথম 3 মাস পর্যটনের ভরা মৌসুমে দেশে প্রবাসীদের আসার গতি ছিল কম। দেশের এই অচলাবস্থা, দেশে হরতাল অবরোধের মধ্যে প্রবাসীরা কিন্তু হতবিমর্ষ হয়ে পড়েছে। দৃঢ় কণ্ঠে বলবো যে আমাদের নতুন প্রজন্ম যে দেশকে নিয়ে গর্ব করতে পারে বিশ্ব বাঙালির কাছে, নতুন প্রজন্ম কিন্তু বাংলাদেশের ব্যাপারে কমপ্লিটলি তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। চলতি বছরের প্রথম 3 মাসে সিলেটে প্রবাসীদের আসা যাওয়ার সংখ্যা কম থাকলেও বৈদেশিক মুদ্রার গতি ছিল অন্য বছরের তুলনায় বেশি। এই গতি অব্যাহত থাকলে গতবারের চেয়ে 20 থেকে 25 ভাগ বেশি বৈদেশিক মুদ্রা জমবে বলে মনে করেন এই ব্যাংকার। ব্যবসা বাণিজ্যের বা যে সমস্যা হয়েছে বা যে আনরেস্ট ছিল, এই ব্যাপারগুলি বোধহয় তারা খুব কনসিডারেশনে নেন নাই মনে হচ্ছে আর কি। যার দরুন আমার ব্যাংক সহ আমার ধারণা সিলেটে অন্যান্য ব্যাংকেরও ইনওয়ার্ড রেমিটেন্স ভালো হওয়ার কথা। তবে এই ব্যবসায়ী নেতার দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা ব্যাংকগুলোতে অলস পড়ে আছে। যে টাকাটা আসলো সেই টাকাটা প্রপারলি ইনভেস্ট হওয়ার সুযোগ হচ্ছে না দেশের এই অচল অবস্থার জন্য বা এই রাজনৈতিক অবস্থার জন্য, যার জন্য এই টাকাটা কিন্তু ব্যাংকে পড়ে আছে। দেশের অবস্থা যখন স্বাভাবিক হবে, আমি মনে করি অবশ্যই টাকাগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট হবে এবং প্রপারলি এর ইনভেস্টমেন্ট হলে আমরা উপকৃত হব। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত বছর সিলেটে বৈদেশিক মুদ্রা এসেছিল 12,656 কোটি টাকা, আর চলতি বছরের প্রথম 2 মাসে এসেছে 2,114 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পহেলা বৈশাখে মৃৎশিল্পের পসরা সাজাতে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের পালপাড়ার মৃৎশিল্পীরা। নতুন বছর শুরুর এই সময়টাই মৃৎশিল্পীদের গড়া বিভিন্ন সামগ্রী বিক্রি বেশি হয়। ফলে বাজারের চাহিদা অনুযায়ী সামগ্রীগুলোকে রং তুলির ছোঁয়ায় বর্ণিল করে তুলতে পরিশ্রম করছেন তারা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় মৃৎশিল্পীদের গড়া মৃৎপাত্র নির্ভর ছিল গ্রাম বাংলার দৈনন্দিন জীবনযাত্রা, কিন্তু কালের বিবর্তনে মানুষের চাহিদা এবং রুচিতে পরিবর্তন আসায় মৃৎ সামগ্রীর ব্যবহার একেবারে কমে গেছে। তারপরও বাঙালি ঐতিহ্যের ধারক হিসেবে নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে আয়োজিত মেলা ও অনুষ্ঠানগুলোতে মাটির তৈরি হাঁড়ি পাতিল ও খেলনা সহ বিভিন্ন দর্শনীয় সামগ্রী বেশি বিক্রি হয়ে থাকে। আর এই আয়ের উপর নির্ভর করে বছরের বাকি দিনগুলো চলে বলে জানালেন কুড়িগ্রাম জেলা শহর লাগোয়া পালপাড়ার শিল্পীরা। বৈশাখে মেলাটাতে মাল বেশি সাপ্লাই হয়, এই জন্য আমরা মাল তৈরি করতেছি। এটা বেচে আমরা 12 মাস আর কি চলাফেরা করি খাই। 6 মাস কামাই করি এই শুধু বৈশাখী মেলা জন্যই। পয়সা কম, স্টল ভাড়া নিতে পারি না, ঢুকতে পারি না, বাইরে বিক্রি করি, কোন রকম জীবন যাপন করতেছি। মৃৎশিল্পরা মনে করেন এই শিল্পকে বাঁচাতে সরকারি সহযোগিতার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষণ। জায়গা জমি বা অন্য কোনো সাইট নাই যে অন্য ব্যবসা করব, এটাই শিখছি বা এটাই করতেছি। প্লাস্টিক না ছিল তখন আমাদের উন্নতি ছিল, এখন উন্নতি নাই। ভাত খাবার আমি পাচ্ছি না এখন ঠিক মতন। সরকার যদি উন্নত ধরনের প্রশিক্ষণ দিত তাহলে আমরা এই জিনিসগুলো আরো ফিনিশিং দিতে পারতাম। মৃৎশিল্পীরা আগ্রহী হলে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। তারা যদি এগিয়ে আসে এবং আগ্রহী হয়, বিসিক তাতে উন্নত প্রশিক্ষণ, উন্নত ডিজাইন
এবং সর্বোপরি যদি ঋণের প্রয়োজন হয় সেক্ষেত্রে সবসময় প্রস্তুত আছে ঋণ দিতে। জেলার 9টি পালপাড়ায় সহস্রাধিক পরিবার মৃৎশিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। স্বল্প খরচ ও কম সময়ে ভালো ফলন হওয়ায় পটুয়াখালীতে বাড়ছে সূর্যমুখীর আবাদ। অন্যান্য তেলবীজের তুলনায় সূর্যমুখীর তেলের চাহিদাও দিন দিন বাড়ছে। সঠিক প্রশিক্ষণ পেলে সূর্যমুখী চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব বলে মনে করেন কৃষকরা। পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় সেদিকেই হলুদের সমারোহ। সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে পটুয়াখালীর বিভিন্ন এলাকা। একসময় সাগর তীরবর্তী উপকূলীয় এই অঞ্চলে রবি মৌসুমে ধান ও তরমুজ ছাড়া অন্য কোনো ধরনের শস্য উৎপাদন করা সম্ভব হতো না। কিন্তু উষ্ণ লবণ সহিষ্ণু হওয়ায় বর্তমানে কৃষকরা আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। আর সূর্যমুখী থেকে উৎপাদিত তেল দিয়ে কৃষকদের নিজেদের পরিবারের চাহিদা যেমন পূরণ হচ্ছে, তেমনি বাজারে এই তেল বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। তবে প্রশিক্ষণের অভাবে এবছর অনেক সূর্যমুখী গাছই নষ্ট হয়েছে বলে জানালেন কৃষকরা। এবার বৃষ্টিতে কম একটু ফলটা ছোট হয়েছে, এই কারণে পানি দূরে আনতে পারি না। আর আগে ওই মুগ ডাল দিতাম, ওই তিল ফেলাইতাম, ঘরে নিতে পারতাম না। এই যে সূর্যমুখী দিছি এতে একবার সেচ দিলে তারপরে গাছটাও আমাকে কাজে লাগে। সূর্যমুখী তো অনেক লাভবান, খরচ কম এবং খড়ি পাই, তৈল পাই। সূর্যমুখী চাষ করে আমরা খুব লাভবান, অল্প সময় এটা ঘরে তোলা যায়। অন্য তেলের তুলনায় সূর্যমুখী তেলে কোলেস্টেরল কম থাকায় দিন দিন এর চাহিদা বেড়ে চলেছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। যাতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকে সেই সমস্ত তেলের মধ্যে এটা একেবারে উন্নত মানের তেল পাওয়া যাবে। সূর্যমুখী এর প্রতিটা অংশ কাজে ব্যবহার করা যাবে, যেমন ফুলের বীজ থেকে তৈল, আবার অনেক সময় বীজ বাদামের মতো ভেজেও খাওয়া সম্ভব। সূর্যমুখীর আবাদ বাড়াতে কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা সময় মতো সার এবং কীটনাশক যেটা প্রয়োজন সেটা অ্যাভেলেবল করার চেষ্টা করতেছি। কৃষকদের যে পরামর্শ সেটা মাঠ পর্যায়ে উপসহকারীর মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার কারণে ফলন অন্য তেল ফসলের চেয়ে অনেক ভালো। গত বছর 468 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছিল, আর এবছর চাষ করা হয়েছে 700 হেক্টর জমিতে। সময় সংবাদ, পটুয়াখালী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির 5 বছর পরও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়নি নবগঠিত বিজয়নগর উপজেলার। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতি সহ সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে এ উপজেলাবাসী। এই অবস্থায় জেলা সদরের সাথে দ্রুত সংযোগ সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এদিকে খুব শিগগিরই সড়কটি নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমান ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কৃষি সমৃদ্ধ উপজেলা বিজয়নগর গত 4 দশকেরও বেশি সময় ধরে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে এই অঞ্চল। 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়নগর উপজেলার সাথে সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়ক নির্মাণের ঘোষণা দেন। সে অনুযায়ী হাওরের উপর দিয়ে প্রস্তাবিত সড়কটির মাটি কাটার পাশাপাশি বেশ কয়েকটি ব্রিজ নির্মাণ হলেও আজও সম্পন্ন হয়নি সড়কটি। এতে প্রতিদিন প্রায় 1.5 ঘন্টার সড়ক পথ ঘুরে সরাইল কিংবা আখাউড়া উপজেলা হয়ে সদরে আসতে হয় এই উপজেলাবাসীকে। এই অবস্থায় দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খাইলে যাও তারা বালে যাবো কেমনে, রাস্তাটা হয়ে গেলে আমরা রিক্সা, গাড়ি বা বাসের মধ্যে আমরা যাইতাম সহজে। আগের দিন অসুস্থ হইলে আমরা পরের দিনে শহরে পৌঁছতে হয়, কারণ গাড়ির রাস্তা নাই। এই রাস্তাটা হলে এদের আর্থসামাজিক অবস্থা, কৃষি পণ্য, হাজার হাজার বিঘা জমির ধান সহজে বহন করতে পারবে। এদিকে প্রস্তাবিত এই সড়কটি নির্মাণের প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে এবং শিগগিরই এর দরপত্র আহ্বান করা হবে বলে জানালেন প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা আমাদের সহযোগী একটা সংস্থা আছে, কনসাল্টিং ফার্ম আছে, তাদের কাছে দিয়েছি। তারা এস্টিমেটটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের প্রকল্প পরিচালকের নিকট প্রেরণ করবে, তারপর ওখান থেকে অ্যাপ্রুভ হলে পরবর্তীতে কার্যক্রম শুরু হবে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য জানালেন আগামী অর্থ বছরে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়ে 2017 সালের মধ্যেই শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আশা করছি 2016 আমরা এটা বাস্তব একটা অবয়ব দেখতে পাবো এবং আমরা 17তে এটা কমপ্লিট করতে পারবো। বিশ্বব্যাংকের অর্থায়নে 9.5 কিলোমিটার দীর্ঘ এই সংযোগ সড়কটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 31 কোটি টাকা।
সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময় সংবাদে আরো থাকছে, এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন হিলারি ক্লিন্টন। প্রচারণায় গুরুত্ব পাবে কাজের সুযোগ বৃদ্ধি ও মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক নিরাপত্তা। চিকিৎসা বিজ্ঞান মতে সকল রোগ প্রতিরোধে কাগজি লেবু অতুলনীয়। সকালে গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে পান করার অভ্যাস তাই বাড়ছে পশ্চিমাদের মধ্যে। তবে নিউ ইয়র্কের কাঁচা বাজারে লেবুর চাহিদা বাড়লেও বাড়েনি দাম। অন্যদিকে প্রবাসী বাঙালিদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা, কারণ প্রবাসী থেকেও সারা বছরই মনে প্রাণে বাঙালি তারা। মাছে ভাতে বাঙালি, প্রবাসেও ধরে রেখেছে সে ধারা। দেশ ছেড়ে গিয়ে সেই বাঙালিত্ব যেন আরো বেশি করে পেয়ে বসে মাতৃভূমির জন্য। তাই চাই বাঙালি মুখরোচক খাবার। আর এ কারণে ধীরে ধীরে প্রসার ঘটছে বাংলাদেশি মুদি ব্যবসারও। বাংলাদেশি প্রায় সব ধরনের খাবারই মিলছে প্রবাসের এসব দোকানে। বাঙালি রসনা তৃপ্তিতেও তাই কমতি নেই কারো। ঘরে দেশি রান্নার স্বাদ পেতে মিলছে খাঁটি দেশি উপকরণ। সেই সঙ্গে আছে সব ধরনের শাকসবজি, শুটকি থেকে শুরু করে কাঁঠালের বিচি পর্যন্ত প্রায় সবকিছুই। তবে এত কিছুর পরও বাজারে কাগজি লেবুর কদর অন্য সবকিছুর চেয়ে একটু বেশি। এই লেবুটার দাম যদি বেশি হয় আমরা কিছু মনে করি না, বাট এটার মধ্যে একটা লাগে যেমন একটা দেশের ফ্লেভার আছে, খুবই টেস্টি। নিউ ইয়র্কের বাংলাদেশি গ্রোসারিগুলোতে বড় আকারের একটি ইলিশের দাম পাউন্ড প্রতি $14 থেকে $16। কিন্তু সেই ইলিশকেও ছাড়িয়ে গেছে দেশি জাতের লেবুর দাম। এগুলি বাংলাদেশি লেবু, তাই সবাই এটার চাহিদা চেয়ে থাকে আর কি, যার জন্য এটা ডিমান্ড বেশি খুব। বাংলাদেশ থেকে অনেক আমরা বাঙালি যারা ভাই আছে ওরা বাংলাদেশ থেকে এটা আনছে, আনার পরে এখানে রোপণ করছে। সো এখন আমেরিকা অন্যান্য স্টেটে এটা পাওয়া যায়। পাউন্ড $20 থেকে $25 পর্যন্ত হয়। এসব লেবু যে সবসময় দেশ থেকে আসে তা নয়। বাজারে স্থানীয় লেবু পাওয়া গেলেও দেশি লেবুর চাহিদা সবসময় বেশি। এটা যখন খাবেন, আমেরিকাতে বসে খাবেন, তখন মনে হবে যে আপনি বাংলাদেশি আছে। বাংলাদেশি লেবু, এটা বাংলাদেশি লেবু তো পাওয়াই যায় না এখানে। কেবল ফেব্রুয়ারি মাস নয়, প্রবাসী বাংলাদেশিরা মনে প্রাণে বাঙালি সারা বছরই। আর বাঙালিত্বকে খুঁজে পেতেই যেন লেবুর এই কদর। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঠাকুরগাঁয়ের বেউরঝাড়ি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফ এর সঙ্গে বাংলাদেশিদের হাতাহাতি ঘটেছে। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির 30 ব্যাটালিয়ন পরিচালক তুষার বিন ইউসুফ জানান, দুপুরে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানপুর এলাকায় নাগর নদীতে আনসার আলী সহ কয়েকজন বাংলাদেশি মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ এর 3 সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আনসার আলী আহত হলে বিএসএফ এর সদস্যরা তাদের ক্যাম্পে ফিরে যায়। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করলে রাত 8টার দিকে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বাইরের খবর, আগামী বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিলারি ক্লিন্টন। রোববার ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন হিলারি। নির্বাচনী প্রচারণার জন্য খোলা ফেসবুক ও টুইটার পেজেও প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কথা জানান তিনি। ভিডিও বার্তায় প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করে হিলারি জানান, মনোনয়ন পেলে তার নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাবে কর্মজীবী পরিবারগুলোর জন্য কাজের সুযোগ বৃদ্ধি ও মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক নিরাপত্তা। ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পেতে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে প্রচার অভিযান শুরু করবেন বলেও জানান হিলারি। নিউ ইয়র্কের সিনেটর ও পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা হিলারি ক্লিন্টন 2008 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে চাইলেও সে সময় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে মনোনয়ন দেয় ডেমোক্র্যাট পার্টি। টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ দুপুর 12:30টায় বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 1টি টি-20 খেলবে পাকিস্তান। সবশেষ 2011 সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব সিরিজ জিতলেও এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি। এছাড়া বিশ্বকাপের পর পাকিস্তান দলেও বেশ কিছু পরিবর্তন এসেছে। মিসবাহ আফ্রিদির অবসরের পর ওয়ানডে দলের নেতৃত্ব এখন আজহার আলীর কাঁধে। এছাড়া পাকিস্তান দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটার আছেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। অন্যদিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দারুণ পারফর্ম করায় বাড়তি চ্যালেঞ্জ থাকছে আজহারের ওপর। আগামী শুক্রবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। এদিকে বাংলাদেশ পাকিস্তান সিরিজ সহ এবছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সব সিরিজের টিকিট বিক্রির সত্ত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। বুধবার থেকে ইউক্যাশ ও ইউসিবি নির্ধারিত শাখা থেকে প্রথম ওয়ানডের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। গতকাল বিসিবিতে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
3টি ওয়ানডে এবং 1টি করে টেস্ট ও একটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়, যার জন্য ইউসিবি ব্যাংকের মিরপুর রোড, বিজয়নগর, মিরপুর ও বসুন্ধরা শাখা থেকে ইউক্যাশ কিংবা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। মিরপুর টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য 20 টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি 50 এবং শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড 75 টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে 300 টাকার বিনিময়ে। ওয়ানডে ও টি-20 সর্বনিম্ন টিকিটের মূল্য 100 টাকা। এছাড়া উত্তর ও দক্ষিণ গ্যালারি 150, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড 300 এবং গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য সর্বোচ্চ 3000 টাকা। এছাড়া খুলনার খান জাহান আলী ও প্রধান শাখায় সর্বনিম্ন 20 ও সর্বোচ্চ 1000 টাকায় খুলনা টেস্টের টিকিট পাওয়া যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলা নববর্ষ বরণে দোকান সাজাতে আর ক্রেতাদের নিমন্ত্রণ পত্র পাঠাতে ব্যস্ত পুরান ঢাকার ব্যবসায়ীরা, খুলছেন হালখাতাও। চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। সিটি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। 1 সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির, সিদ্ধান্ত নেবে ইসি বলল আওয়ামী লীগ। টানা 3 মাসের রাজনৈতিক অস্থিরতায়ও সিলেটে কমেনি রেমিটেন্স আসা, বিনিয়োগের সুযোগ কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, বলছেন ব্যবসায়ীরা। নানা অনিয়মে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা, অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা। ট্রাফিক ব্যবস্থা কার্যকরে নানা উদ্যোগ ডিএমপি ও ডিসিসির। এবং টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এবার ইনজুরির জন্য ছিটকে গেলেন পেসার সোহাইল খান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।